ছি 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 কি কাণ্ড করেছো, বউ ভেবে আমায় তুমি আদর করেছো। জামাই বাবু, ও আমার জামাই বাবু, জামাই বাবু তুমি তো জামাই বাবু। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে এই গানটা আমি কার জন্য গাইলাম? একজন যে উছলাচ্ছে একজনকে জাম্বু বানানোর জন্য, জাম্বু, শালি হওয়ার জন্য। বাট শালি হতে পারবে না, ও কোনোভাবেই না, সম্ভবই না। শালির মতো শালি সুলভ কিছু নেই। জামাইবাবু শালির যে সম্পর্ক, সেই যে রস মাখানো সেই যে সম্পর্কটা, সেরকম হওয়ার মতো কিছু নেই। ওর ওই কাঠঠকটকি মুখটা দেখলেই মানে বিশ্বাস করুন, মানে মোটামুটি যতই ও অ্যাপেল করে ডাকুক না কেন, আসে না। মানে দেখে বুঝতে পারি আসে না। খুব ডেসপারেট যাদের কিছু জুটে না, যাদের জোটে না, তাদেরই একমাত্র ওকে দেখে উঠতে পারে আর কি ভালোবাসা। তো যাই হোক, দেখলাম যে এখন সন্দীপের পেছনে পড়েছে। আমায় তুমি জাম্বু কেন বলবে না? তিন সীমাকে বানিয়ে নিল ননদ, তাহলে আমি কেন তোমার শালি হতে পারবো না? কারণটা বলে দিলাম। তার সবচেয়ে বড় কারণ কি বলতো? সবচেয়ে বড় কারণ কি বলতো? যাকে তুই আজকে জাম্বু জাম্বু করার চেষ্টা করছিস, তার মায়ের গর্ভকে নর্দমা বলেছিলি। আর সবাই কিন্তু তোর মতো নির্লজ্জ দোকান কাটা বেহায়া হয় না, যারা কিনা দরকার পড়লে যখন তখন সম্পর্ক বদলে নিতে পারে, বুঝলি? এই যে দেখ না, তোর এত বড় গাত্রদাহ কারণটা কি? কারণ তুই সবসময় জানিস যে যেই জিনিসটা আমার ভেড়া আমার সাথে করছে, সেই জিনিসটা কেন অন্য মানুষরা করতে পারবে না? মানে তোর ভেড়া তোর সমস্ত অন্যায় দেখেও চুপ করে থাকতে পারছে, যেটার জন্য তুই তাকে মনে করিস যে প্রকৃত পুরুষ। এদিকে লোকের সাথে আলোচনা করিস যে ওর প্রতি কোনো তোর ফিলিংস আসে না। তো যাই হোক, চলে আসি আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো ভিডিওটা হচ্ছে সন্দীপের ভিডিও দেখলাম, সেটা থেকেই কিছু কথা যা বলার বলবো। কিন্তু তার আগে গতকালের যে টিমকে নিয়ে ভিডিওটা করেছিলাম, তার মধ্যে বেশ কিছু কথা আমার বলা হয়নি, যেগুলো কিন্তু বলা খুব ইম্পর্টেন্ট ছিল। যেমন কিনা আচ্ছা করে জুতালো ওর এই দালালকে। তো দালালের সাথে সম্পর্ক তলে তলে সবই ঠিক আছে, কিন্তু অবশ্যই কোথাও না কোথাও এই দালালের ওপর ও কিন্তু বিরক্ত, যেটা আমার মনে হয়। তো তা কি জিনিসটা, ওই আগের দিনের ভিডিওটা মনে আছে? যখন শুরু হলো তখন প্রথমেই কিন্তু বলল যে একটা ছোট বাচ্চা ছেলেকে দেখালো, বলল এই দেখো আমরা সব বাড়িতে বড়রা সোয়েটার পরে আছি, এই বাচ্চাটা কিছুতেই সোয়েটার বলো, শীতের জামা কাপড় বলো, কিচ্ছু পরবে না, ওর খুব গরম, বাচ্চা তো ওর খুব গরম। তো এটা দিয়ে আমি পরিষ্কার বুঝলাম যে ওর এই যে ঘোড়ামুখী দালাল, যে কিনা দিনের পর দিন কৃষাণুর হাফ প্যান্ট পরে আছে বলে যে ওকে ফুল প্যান্ট পরায় না, প্যান্টগুলো কি হবে, সোয়েটার পরায় না, নিজেরা পরে থাকে, এই কথাগুলো যে বারবার বলে না। তো ও যাই হোক একটু তো জানে, ও তো জানে যে বাচ্চাদের কিরকম অবস্থা, বাচ্চারা পড়তে চায় না। কারণ এক মাঘে তো শীত যায়নি, এর আগেও বছরও তো শীত এসছিল, তখনও তো বাচ্চা ছিল, তাই না? ও তো সমস্ত কিছু জানে, সেই জন্যই ও এটা ওকে নাম না করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো যে এই ইললজিক্যাল কথাগুলো তুমি বলো না, যে জিনিসটা তোমার নেই, যেটা কিনা আমরা বলি ওকে, ডাইরেক্টলি বলি যে যেহেতু তোর বাচ্চা নেই, তুই বাচ্চা সম্পর্কে জানিস না, তুই এগুলো বলিস না। তো সেই জন্য আজকে ওকে ডাইরেক্টলি হয়তো বলতে পারছে না, বাট ওকে বুঝিয়ে দিল যে তুমি যে জিনিসটা জানো না সেটা নিয়ে বলো না, বাচ্চারা এরকমই থাকে, বাচ্চারা ফুল প্যান্ট পরতে চায় না, বাচ্চারা শীতের জামা কাপড় পরতে চায় না, এই বিষয়টা নিয়ে বলো না। কারণ এই বিষয়টা নিয়ে বললে যারা মারা আছে তারা ঠিক এই পয়েন্টটা ধরবে, কারণ তারা প্রত্যেকে তাদের বাচ্চাদেরটা দেখেছে, বাচ্চারা কিছুতেই শীতের জামা কাপড় পরতে চায় না। তো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, যেটা কিনা ওর দালাল টিন নিজের দালালকে মানে পরিষ্কার বলতে পারছে না, সুযোগ বুঝে ভালো করে বলে দিল। তো এটা এক প্রকার জুতো পরার মতোই, কারণ একটা মানুষকে ডাইরেক্টলি ফোন, যাদের সাথে যোগাযোগ আছে তাকে ডাইরেক্টলি বলা, আর সেখানে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া, এ তো জুতো পরারই মতো না। তো যাই হোক, ওর ভিডিওর মধ্যে যদিও শুনলাম যে যোগাযোগ কিন্তু অতটা নেই, সেই জন্য আজকে আবার কবিতা চোরকে বলল ও তো আমাকে ফোন করে না, ও আমায় ফোন করে না, আর এর সাথে তো টিনের সাথে তো আমার অতটা যোগাযোগ নেই, আর ও আমায় ফোন করে না। হরে ফোন করে না কেন? ওই যে বোঝাচ্ছিস
তোদের মধ্যে কি কথা হয়েছে যে তোমাকে যে রোজ রোজ পাপড়ি চাট দিচ্ছি সেই কথাগুলো বাইরে যাচ্ছে কি করে? তুমি এতটা আমার জন্য কেন ফেরোসাস হয়ে বলছো? হ্যাঁ, আমাকে তো ধবলা প্রশ্ন করছে, ধবলা আমার ফোন দেখতে চাইছে, ফোন দেখতে চাইলেই তো কোনো না কোনো সময় ধরা পড়ে যাব, যেরকম কিনা ও ওর বরের কাছে ধরা পড়ে গেছে। তো এত করো না, বলো ভিডিওর মাধ্যমে যে আমার সাথে যোগাযোগই নেই, আমার সাথে কথাই হয় না। তাহলে কি হবে বলো তো? তোমার বাড়ির ভেড়া আর আমার বাড়ির এই ভেড়ি, এই দুজনেই মানে আমাদের ওপর সন্দেহ করবে না। তো যাই হোক, এই যে এই টিনের দালাল, এ কোনোদিনও এদের ভিডিও দেখতো না। এই কথাগুলো অনেকদিন আগের থেকে আমি বলছি, তো সেই জন্যই ভুলভাল কথা সব বলে। ও যদি আগের থেকেই জানতো যে সন্দীপের দিদি আগেই বলে দিয়েছে জিনিসগুলো কিছু লাগবে না এই সমস্ত, তাহলে আর এই বোকা বোকা বলে নিজের মুখ পোড়াতো না। তো যাই হোক, একটা কথা বললো যে সন্দীপের কর্তব্য করা নিয়ে, ওর তো খুব 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 গায়ে জ্বালা ধরছে যে সীমার বাড়িতে গিয়ে সমস্ত দায়িত্ব কর্তব্য ভাইয়ের মতো করে কি সুন্দর করে করছে, যেরকম যা মানে ভাইয়ের যা কর্তব্য যা যা করা সেটা করছে। সেগুলো দেখে ওর তো একেবারে কি বলবো, ও যে বলে না, যেটা ও বললো সন্দীপের নাকি ফেটে হাতে চলে এসছে, ওরও ফেটে মানে হাতে চলে আসেনি, ভেতরে ঢুকে গেছে। ঠিক আছে, আরো একদম ফেটে চৌচির হয়ে গেছে, দিয়ে ভেতরে ঢুকে গেছে। তো সেই জন্য ও কি বললো যে হ্যাঁ সন্দীপ ও তো কি করেছে, ও নিজের যখন দিদিমা মারা গেছে শুধুমাত্র মানে সব দাহ হয়েছে, তারপরেই সঙ্গে সঙ্গে ও মাকে নিয়ে নিজের বাড়িতে চলে এসছে। ও যদি ভিডিওগুলো ভালো করে দেখতো তাহলে বুঝতে পারতো যে ওর মা ওখানেই ছিল, এমনকি ছেলেও ছিল। ও একা দিদিমার দাহ সম্পন্ন হওয়ার পর ও একা চলে এসছে, আর যা যা ওখানে কর্তব্য ছিল সেগুলো করে ও পরের দিন সকালে একা চলে এসেছে। কেন? কারণ না ওর বাবা একা বাড়িতে থাকবে, বাবুকে একা বাড়িতে রাখা ঠিক না। উনি যেহেতু একটু খামখেয়ালি মানুষ, আর উনি নিজে খাবে দাবে কি যেরকম সন্দীপ পারে সেরকম তো উনি পারেন না, যে গুছিয়ে রান্না বান্না করে নিজেরটা নিজে নিয়ে খাবে। তো সেই জন্যই ও চলে এসছে। তো যেহেতু ও ওখানে দিদিমার কর্তব্য করেছে, কিন্তু তা বলে ওকে ও যে ছেলে, বাবার প্রতিও আলাদা একটা কর্তব্য আছে, সেটা কিন্তু ও ভুলেনি। এই জন্যই সন্দীপকে এত মানুষ এত ভালোবাসা দিচ্ছে, কারণ ওর যে ক্যারেক্টারগুলো মানুষের সামনে খুলে খুলে আসছে না, খুব ভালো হচ্ছে বোঝার, যেটা কিনা এই মানে গামলার পেছনে লুকিয়েছিল। ও তো গামলার পেছনে ওর মানে পুরো পার্সোনালিটিটা পুরোপুরি ছাপা পড়েছিল এতদিন। গামলা, ওই এত বড় গামলা দেখে দেখে আমরা ওই বেচারা ছেলেটাকে দেখতেই পেতাম না। তো এতদিন ও গামলার বর হয়েছিল, এখন ও নিজে সন্দীপ, ওর আইডেন্টিটি এটাই। ঠিক আছে, তো যখন ছোট ছোট জিনিস, মায়ের যে পারমিশন, লুচি নেবে ছেলের জন্য, তাও মাকে যে মা নেবো লুচিটা, আর এই জিনিসগুলোই ধবলার পছন্দ হতো না। ও মনে করে যে কেন এখানে কেন আমরা মানে ও এই জিনিসগুলোকে বাবা মায়ের পারমিশন নেওয়া, এইসব জিনিসগুলোকে ও মনে করতো বাঁধন, এটাকে মনে করতো যে এটা পরাধীনতা। বাট এই পরাধীনতার যে কতটা সুখ, যে মাকে বাবাকে জিজ্ঞাসা করলাম, পারমিশন নিলাম, নিয়ে কাজগুলো করলাম, এটা যে কতটা সুখ সেটা ও বোঝেনি। বাবা মা কারোরই সারা জীবন থাকে না, কিন্তু যতদিন থাকে ততদিন পর্যন্ত উচিত তাদের মতো করেই চলা, তাদের মতো করে তাদের কথা শুনে চলা। তো যাই হোক, ভালো কথা ও সন্দীপেরটা দেখেনি, তাই এটা বলেছে যে সন্দীপ নাকি চলে এসছে সঙ্গে সঙ্গে বাড়িতে। তাহলে সেম যদি বলি, নবদ্বীপ থেকে ডাইরেক্ট তো তোর অমাবস্যা চলে আসলো রে বাড়িতে, সে তো বাপের বাড়িতে গেলও না। সন্দীপ তো তাও যেখানে সপ্তাহ হয়েছে সেখান থেকে মামার বাড়িতে গেছে, মাকে ছেলেকে ওখানে রেখে এসছে। সেই সুযোগেই না তোর রুমালি জিজ্ঞাসা করেছিল, খোকা তোমার মা কই? তোমার মা নেই, মনে নেই, ভুলে গেছিস গাজিনীর চাচি? তো মনে করে দেখ, বুঝলি, ভালো করে মনে করে দেখ। তাহলে বল, এবার বল, এটা যদি এতটাই মানে ভীষণই নিন্দনীয় ব্যাপার, তাহলে সেই নিন্দাটা তোর দালালের মায়ের ওপর। তোর দালালের মা তো মানে নবদ্বীপ থেকে মা দাহ হয়েছে আর 1 মিনিট দেরি করেনি, সোজা চলে এসছে নিজের বাড়ি। তাহলে তুই যে বললি যে যখন মারা যায় কেউ তখন ওখানে থেকে সবাই একসাথে কাজগুলো করে, তাহলে সেটা তোর অমাবস্যা কেন করলো না? যদি সমালোচনা করিস, যদি নিরপেক্ষ হোস, তাহলে তো সেভাবেই বলতে হবে।
বাট তুই তো বরাবর দালালি করেছিস, আর সেই প্রমাণটাই তুই দিয়ে আসিস। তো সন্দীপের আজকের ভিডিও নিয়ে তো বলবোই, কিন্তু তার আগের দিনের ভিডিও, সেই ভিডিওটার সম্পর্কে আমি জাস্ট ছোঁয়া দিয়ে গেছি। এত বড় ভিডিও হয়ে গেছিল যে ওটার আসল কথা তো তুমি বলিনি, শুধু গানটাই গেয়েছিলাম। 4 বোতল ভোটকা, যদিও সেটা আমি 1 বোতল করে দিয়েছি, কারণ এই ধবলি 4টে বোতল খেতে পারবে না। তো যাই হোক, সন্দীপ পরিষ্কার কি বলে দিল যে যারা ভোটকা খায় তাদের চোখ সাদা থাকে। সত্যি কথা এই। আর ও বলে দিল যে আমি বিশেষ কিছু বলবো না, তোমরা বুঝে নাও। তো খুব ভালো করেই বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ ওর চোখের তলা দেখে আমার বরাবরই কিন্তু সন্দেহ হতো যে ও নিঘাত কিছু খায়। চোখ লাল হওয়ার দরকার নেই, আর চোখ লাল ড্রিঙ্ক করলে চোখ লাল হবেই যে এরকম তো কোনো নিয়ম আমি জানি না, আছে কিনা আমি জানি না। কত মানুষকে তো দেখি তারা ড্রিঙ্ক করে, কই চোখ লাল তো হয় না। চোখ লালের অনেক কারণ আছে। যাই হোক, তো বাট চোখের তলা যে ফোলে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এগুলো সবই হচ্ছে ভোটকা। ও বাবা, আচ্ছা ভোটকাই কেন? আমি যতদূর জানি ভোটকায় কিন্তু মুখে গন্ধ হয় না। এই ধরনের মানে অ্যালকোহল কনজাম্পশন, এটা মানে কনজিউম করলে তো আমরা জানি যে গন্ধ বেরোবে, মেন হচ্ছে গন্ধ। তো সেক্ষেত্রে কিন্তু এই ভোটকাটা চুজ সেই জন্যই করা হয় যে এটাতে কিন্তু অতটা গন্ধ থাকে না। আর ভোটকা এমনি তো খায় না লোকে, ওই কোল্ড ড্রিঙ্কের সাথে মিলিয়ে খায়, তো কেউ জানতেও পারবে না। মানে বুঝতে পারছেন এই টিম যে কতটা বড় ফেক। এই যে এত বছর ধরে ওকে আমরা দেখেছি, যদি এই ঘটনা না হতো আমরা বুঝতে পারতাম যে ও এতটা ফেক। তো যে ফেক পারসন ওই পুরো বোঝা গেল যেটা চুজ করেছে খাওয়ার জন্য, এই জন্যই লুকিয়ে এই ভোদকাটাকে চয়েস করার কারণ আমি পুরো ভালো করে বুঝতে পারছি যে ও কতটা ফেক, তাই জন্যই এই জিনিসটা করেছে। তো এমনিতে একটা ভালো করে জানেন, অশুভ শক্তিকে ছোটবেলা থেকে দেখেছে কিন্তু 2 বেলা গিলতে। আর সে কি খায়? আমার যতদূর মনে হয় ওনার যা আয় তাতে উনি ওই বাংলা যেটা কান্ট্রি বলে সেটাই খায়, সেটাও কিন্তু সাদা দেখতে। আর সেটাও মনে হয় কোল্ড ড্রিঙ্কসের সাথেই মনে হয় মিলিয়ে খায়। তো এমনি খায় কিনা আমি ঠিক জানি না। আমি যতদূর জানি ওটা ওই গল্প হলেও সত্যি মনে আছে। সেখানে কি বলেছে দেখিয়েছিল রবি ঘোষ, একটা সোডার বোতল দিয়েছিল, যে সোডা দিয়ে আর ওটা দিয়ে খাওয়া মিলিয়ে আর সাথে ডালমুট। ওই থেকে জেনেছিলাম যে ওটা নিশ্চয়ই ওখানে সোডা দিয়েছিল, তাহলে এরা নিশ্চয়ই সোডা বা কোল্ড ড্রিঙ্ক এসব কিছু দিয়ে মিলিয়ে খায়। লিমকা হতে পারে বা থামস আপ হতে পারে, যা হোক। মানে মোদ্দা কথা, এগুলো যদি কোল্ড ড্রিঙ্কের মধ্যে মেলানো হয় তাহলে আপনি যদি প্রকাশ্যে খানও তাও কেউ দেখে বুঝতে পারবেন না কিন্তু যে আপনি খাচ্ছেন। গন্ধ নেই, আরামসে বোতলের মধ্যে মিশিয়ে খেয়ে নেওয়া যাবে। তো অনেক রকমের সুবিধা, মানে নিজের এই যে জিনিসটাও করছে সেটা লুকানোর পুরো ব্যবস্থা। যেরকম কিনা এই পরকীয়াটাকে সম্পূর্ণ লুকিয়ে রেখেছিল, তেমনি ওর এই জিনিসটাও কিন্তু লুকানো স্বভাব ছিল, যেটা আমি পরিষ্কার আজকে সন্দীপের কথা থেকে ইঙ্গিত পেয়ে গেছি। কথায় বলে না যে সমঝদার কো ইশারাই কাফি হে। তো আমি যথেষ্ট সমঝদার, আর একে তো খুব ভালো করে চিনে গেছি, তাই বুঝেই গেছি যে এ ওই ভোটকাই খায়। তো যাই হোক, ওকে নিজে কিনতো নাকি কাউকে দিয়ে কেনাতো সেটাও বলে দিও, তাহলে বুঝে যাব। তো যাই হোক, তবে 10 টাকা এটি 10 টাকা করতো, যে 10 টাকার বলেছে সেটাও বুঝতে পারলাম। ওর ওই বাবার যেটা দাদা যেটা সেটা নিয়েই বলেছে যে 10 টাকা আর 10 টাকার। ওকে তো কিনতে হতো না, হয়তো দেখো সন্দীপকে দিয়ে কেনাতো বা কিছু, তাই জন্য দামটা ঠিক যায় না। তো সন্দীপ তোমার বলা উচিত ছিল যে কত দাম দিয়ে তুমি কিনেছো। তো যাই হোক, ওদের তো মানে প্রত্যেকটা অনুষ্ঠানে দেখেই বোঝা যায় প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু ওদের ওইগুলো চলে। তো চলে আসি এবার তোমার ভিডিওর মধ্যে। সকালে যেটা আজকের ভিডিও দেখলাম, সেই ভিডিওর মধ্যে একটা খুব ভালো জিনিস দেখালে, সেটা হচ্ছে গিয়ে আমোদি মাছের বড়া। তো বিশ্বাস করো, আমোদি মাছ আমার খুব প্রিয়। আমি সবসময় আমোদি মাছ খেয়েছি ওই চচ্চড়ির মধ্যে, সব রকম সবজি দিয়ে যে শীতকালীন সবজি দিয়ে যে চচ্চড়ি হয় তার মধ্যে আমোদি মাছ খেয়েছি। আমোদি মাছ আমি সর্ষে বাটা দিয়েও খেয়েছি, কিন্তু কোনোদিনও আমোদি মাছের যে এরকম ব্যাটার ফ্রাই হয় এটা আমি কোনোদিনও খাইনি। অবশ্যই এই সেম তুমি যেরকম ভাবে ভাজলে সেরকম তোপসের মাছের খেয়েছি, লোটে মাছের খেয়েছি, কিন্তু কোনোদিনও আমোদি মাছ খাইনি। তো এখন এই সিজনে একবারও আমোদি মাছ মনে আমার খুব একটা চোখে ভালো পড়েনি।
এবার যদি পরে ডেফিনেটলি নেব, নিয়ে আর এই তোমরা যেরকম ভাবে করে খেলে সেরকম ভাবে নিশ্চয়ই খাবো। তো যাই হোক, তুমি একটা কথা আজকে জিজ্ঞাসা করেছিলে সবার কাছে যে তোমরা সবাই ভালো করে দেখে বলো যে আমাদের বাড়িটা কেমন লাগছে। তো সত্যি কথা বলছি, খুব ভালো লাগছে। আর একটা জিনিস জানো তো, জানবে একটা জিনিস, একটা হচ্ছে গিয়ে মানুষের আর কি মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে নেওয়া, ভিক্ষাবৃত্তি করা, তারপর মানুষকে ঠকিয়ে যে জিনিসগুলো তৈরি হয় না, সেগুলো অত মানুষের ভালো লাগে না। তুমি দেখবে তোমার কমেন্ট বক্সে নিশ্চয়ই সবাই বলবে যে খুব ভালো লাগছে। তো এই যে একটা একটু একটু করে যে গড়ে তুলেছো, সেই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে, বাড়িটা দেখতে খুব ভালো লাগছে। বেশ লেয়ার্ড বাড়ি, মানে সেই কি বলবো, একটা মহল একটা ফিলিং আছে। এটা সামনের মহল, অন্দর মহল, এই সেই এরকম করে যে তিনটে মনে হয় তোমাদের ছাদ আছে। ভালো লেগে তোমাদের বাড়িটা ভালো লেগেছে, সম্পূর্ণ কমপ্লিট হোক। একটাই তোমাকে রিকোয়েস্ট করব যে এক্সটেরিয়ার যে কালারটা করবে, বাইরের যে কালারটা করবে, একটু লাইট শেড করো। আমি জানি সবচেয়ে ভালো লাগবে সাদা করলে, সাদার মধ্যে যদি বর্ডারগুলো ইট কালারের দাও না, মানে ধরো আমার যে নাইটি যেটা পরে আছি এই কালারের যদি বর্ডার দাও, অপরূপ সুন্দর লাগবে। আর যদি মনে করো যে সাদা মেনটেন করতে একটু প্রবলেম, তাহলে ওই দেখবে সিমেন্ট গুললে যে একটা কালার হয় না, একদম লাইট, একটু লাইট অ্যাশ টাইপের, তাতে নোংরাটাও ধরবে না। আর তার সাথেও যদি এই কালারের তুমি বর্ডার দাও, এই ইট কালারের, অপূর্ব সুন্দর তোমাদের বাড়ি লাগবে। আর ওই কালারটা মেনটেন করা খুব সহজ, কিন্তু ওটা ডার্ক শেড করবে না, একদম লাইট শেড করবে, লাইট অ্যাশ কালারের করবে, খুব ভালো লাগবে। দেখো, আর সাদা করতে পারলে তো সবাই দেখবে। তো যাই হোক, চলে আসি এবার ভিডিওর মধ্যে। সব শেষে যে কথাগুলো তুমি বললে, তো এর আগের দিনও তুমি বলেছিলে, যেহেতু এই চারদিকে তোমাকে নিয়ে কথা হচ্ছে, আমি জানি তুমি যে তোমাকে নিয়ে এই ধরনের মানে খেপিয়ে তুলছে তার ভিডিও তুমি দেখো না, তবে তার ভিডিওর লিঙ্ক তোমার কাছে যায় আমি জানি, কারণ আমার কাছেও সবসময় আসে। আমি তো লিঙ্ক পাঠানোর দরকার নেই, আমি এমনিতেই ওকে দেখি, কারণ ও তো আমার আগে প্রধান কন্টেন্ট ছিল, এখন যদিও নেই। বাট অবশ্যই যেহেতু তোমাদের নিয়ে কথা বলবে, তাহলে তো আমাকে ওকে নিয়ে বলতেই হবে, তাই জন্যই বলি। তো যেই ব্যাপারটা হলো, তো ও চাইছেই তোমাকে খেপাতে, তুমি যাতে খেপে যাও। তুমি খেপে, আসলে ভিউজ অনেক কমে গেছে, তো ভিউজ অনেক কমে গেছে, যদি ভাবছে তোমার মুখ থেকে একটু ওর সম্পর্কে একটু কথা যদি বার করতে পারে, তাহলেই আর কি ওর হঠাৎ করে ভিউজটা বাড়বে, আর যেটাতে ও খানিকটা সফলতাও পেয়েছে। তো আমি একটাই কথা বলবো যে সম্পূর্ণ ইগনোর করা ছাড়া ওকে আর কোনো কাজ নেই। ওকে না ইগনোর করলে মানে ওরই আর কি লাভ হবে। তো আজকে তোমার ব্লগের মধ্যে দেখলাম কৃষাণু প্রথমত বললো যে এটা ঘরে পড়ার চটিটাকে ঘরে পড়তে হয়। আর কৃষাণুরও দেখলাম একটা জিনিস, যেটা আগে আমার বলা হয়নি কৃষাণু সম্পর্কে দুটো কথা। এক হচ্ছে, ও কিন্তু তোমাকে অবশ্যই খুবই মানে বাবা তুমি, কিন্তু ও কিন্তু ভীষণ ওর ঠাম্মির কথা, মানে ঠাম্মি এটা বলেছে মানে এটাই করতে হবে। হ্যাঁ, ঠাম্মি বলেছে যাবো। ওই যে কালকে যখন তোমরা ইয়েতে অনুকূল ঠাকুরের আশ্রমে যাচ্ছিলে সীমার ওখানে কাজে, তখন কিন্তু কি বললো যে ঠাম্মি বলেছে, তুমি বলছো না তোমাকে নিয়ে যাওয়া হবে না, না না ঠাম্মি বলেছে নিয়ে যাবে, তাই জন্য। আর আরেকটা জিনিসও খুব ভালো শিক্ষা দিয়েছো দেখলাম, বললো তুমি যখন বললে যে প্রসাদ, আমরা এবার প্রসাদ খেতে যাচ্ছি, তখন বললো আমি নম করে তারপর প্রসাদ খাবো। এই যে ছোট ছোট জিনিসগুলো শেখাচ্ছ, খুব ভালো করছো। আর দেখলাম আজকে আবার ওই সাইকেল নিয়ে ধুম মাচালে করছে, তো ও ছেলেকে তুমি আটকাতে পারবে না, ও ধুম মাচিয়েই ছাড়বে, ঠিক আছে। প্রিন্স অফ বাতকুল্লা বলে কথা, তোমার কাছ থেকে প্রিন্সের তকমাটা ছিনিয়ে নিয়ে এখন ও প্রিন্স অফ বাতকুল্লা হয়ে গেছে, তো কোনো চাপ নেই, ও ধুম মাচাবেই মাচাবে। তো যাই হোক, তুমি তো জানোই ভালো করে, আমি তোমার ওখানে কমেন্টও করেছি, আর অবশ্যই তুমি সীমার কাছ থেকে শুনেইছো যে কালকে আমার ওখানে যাওয়ার কথা ছিল। কালকেই হয়তো তোমার সাথে আমার দেখা হয়ে যেত, কালকে কৃষাণুর সাথে দেখা হয়ে যেত, আমার শিলাদেবীর সাথে দেখা হয়ে যেত, তারপর হচ্ছে গিয়ে দেখলাম বাবলু পিসোর ওয়াইফ মানে বাবলু পিসিও গেছে, তো তার সাথেও দেখা হয়ে যেত, সবার সাথেই দেখা হয়ে যেত, কিন্তু কেন দেখা হলো না সেটা তুমিও ভালো করে জানো। তো যাই হোক, নো ফিকার, খুব শীঘ্রই দেখা হবে, ভগবান চাইলে একদম খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। খুব তাড়াতাড়ি আমি কৃষাণু শিলাদেবী দুজনকেই একসাথে একেবারে হাতের সামনে পাবো, যার আমি এজেন্ট, মানে যাদের আমি এজেন্ট। তো অবশ্যই কিন্তু আমি ওদের এজেন্ট, কিন্তু আমি কিন্তু তোমার সাপোর্টার, ঠিক আছে, আমি তোমার সাপোর্টার। তো যাই হোক, এবার শেষে যে কথাগুলো বুঝতেই পারছো,
যে একজনকে লাগানোই হয়েছে তোমাকে উত্তপ্ত করার জন্য, একজনকে লাগানোই হয়েছে উত্তপ্ত করার জন্য, সে তার কাজ করছে। তুমি ভালো করেই জানো যে না তোমার নিয়ে নিতে পারবে না তোমার চ্যানেল, খুব ভালো করে বুঝতে পেরে গেছো। যদি নিয়ে নিতে যদি পারতো না, তাহলে ওরও চ্যানেল কিন্তু ওরকম ভাবে চলে যেতে পারত, আর তুমিও কিন্তু আজকে নিয়ে নিতে পারো তোমার দিদির চ্যানেল। তো যাই হোক, এবার আসতে গিয়ে তুমি যেটা টাইটেলে লিখেছো যে সম্পত্তির ভাগ নিয়ে, সম্পত্তির ভাগ নিয়ে আমাকে একজন কমেন্ট করে জানালো যে তোমার দিদি অলরেডি নাকি স্ট্যাম্প পেপারে লিখেই দিয়েছিল যে তার আর এখানে কিছু লাগবে না, সে অলরেডি বলে দিয়েছে। তার সত্ত্বেও তাকে খেপানো হচ্ছে, তাকে বলা হচ্ছে, তাকে তাতানো হচ্ছে, কি জন্য? যাতে কিনা আর কি যে তাতাচ্ছে তার নিজেরই বাড়ির ভাগ এখন তার ননদকে দিতে হবে, তো তার পুরো জ্বলে যাচ্ছে, বুঝলে, তার জ্বলে যাচ্ছে। সেই জন্যই ভাবছে আমাকে যেমন দিতে হচ্ছে তেমনি ওকেও যেন দিতে হয়, এটাই হচ্ছে কারণ, বুঝলে। তো যাই হোক, একটা জিনিস তোমরা বা সবাই তোমরা জানো কি, যে এখন কিন্তু নতুন নিয়ম হয়েছে, নতুন ল বেরিয়েছে যে ডিভোর্সের পর ওয়াইফরাও কিন্তু তাদের হাজবেন্ডদের প্রপার্টির ভাগ পেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছো। ভয় লাগছে কি একটু? খুবই চিন্তার বিষয়, নতুন একটা ল বেরিয়েছে। তবে এটুকু বলছি সন্দীপ, তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমার যার সাথে ডিভোর্স হবে তার কিন্তু পরকীয়ার কেস, যেহেতু পরকীয়া আছে তাই কোনো চাপ নেই, তোমাকে কোনোভাবে তোমার কাছ থেকে তোমার সম্পত্তির ভাগও নিতে পারবে না, না সম্পত্তির ভাগ নিতে পারবে, না হি ও কোনো অ্যালুমিনি পাওয়ার কথা। তোমায় জাস্ট প্রুফ করে দিতে হবে, যেটা তোমার পক্ষে করা খুব সোজা, হ্যাঁ, যে ও পরকীয়া করেছে। তো যেহেতু পরকীয়া করেছে, কিচ্ছু পাবে না। আর এই নতুন আইনটা অবশ্যই আনা হয়েছে কিসের জন্য? কারণ এখানে তোমার সাথে অন্যায় হচ্ছে, কিন্তু প্রচুর নারী আছে, তাদের সাথেও কিন্তু অনেক পুরুষরা অনেক অন্যায় করে, কি যে তাদেরকে সম্পূর্ণ অনেক বছর ধরে তাদের সাথে সংসার করে তাদের সর্বস্ব, তাদের সমস্ত কিছু ভোগ করে, ভোগ ওয়ার্ডটাই ইউজ করছি, মনে আছে বেলা শেষেতে সেখানে ঋতুপর্ণা বলেছিল তার বাবাকে যে তুমি আমার মাকে এত বছর ধরে ভোগ করে তারপর একটা বাড়ি দিয়ে খালাস হয়ে যেতে চাইছো, টাকা পয়সা দিয়ে খালাস হয়ে যেতে চাইছো। এরকম প্রচুর পুরুষও আছে, তারাও কিন্তু অন্য নারীতে আসক্ত হয়ে অন্য জায়গায় সংসার করবে বলে আগের বউকে প্রচুরভাবে ডিপ্রাইভ করে, তাদের ঘরে যে সন্তান তাদেরকে ডিপ্রাইভ করার চেষ্টা করে। তো তাদের জন্যই হয়তো এই নতুন আইনটা আনা হয়েছে, যে আইনের আওতায় কিন্তু তুমি কোনোভাবেই পড়বে না। তো এই বিষয় সংক্রান্ত আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি কি জানো এখন নতুন আইন অনুযায়ী ডিভোর্সের পর বউরাও কিন্তু তাদের স্বামীর আর কি প্রপার্টি ভাগ চাইতে পারে। হ্যাঁ, চাইতে পারে, কিন্তু এই টিন পারবে না, কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে 4 আঙুলের খেল, যেটা তুমি বললে, যেটা নিয়ে আমার বলা হয়নি। অবশ্যই সব নিয়ে নিতে পারবে, দুটো জিনিস মানুষ নিতে পারবে না, কি বলতো? এক হচ্ছে শিক্ষা আর এক হচ্ছে ভাগ্য। শিক্ষা, যে শিক্ষা তুমি পেয়েছো সেটা তোমাকে কোনোভাবেই তোমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তোমার ভাগ্য, সেটাও নিতে পারবে না, না সময়ের আগে কিছু পাবে, না কিছু কম পাবে, না কিছু বেশি পাবে। যেটুকু আছে যথা সময় ঠিক পাবে, নিজের কর্মাটা ঠিক রেখে যেতে হবে, সেই কর্মা অনুযায়ী তুমি তোমার ফল ঠিক পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, ছোটই রাখছি ভিডিও, এটুকু রাখছি। অবশ্যই এরপর নেক্সট ভিডিও আসছে আমাদের ধবলাকে নিয়ে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।